দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা মূলত আজ আলোচনা করব রাজনীতিতে যে হতাশা এবং প্রত্যাশা সে বিষয় নিয়ে। আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনীতি বিশ্লেষক। আপনাকেও স্বাগত জানাই। ডক্টর কাজী মারুফুল ইসলাম, যেটা বলছিলাম, রাজনীতিতে হতাশা আছে, কিন্তু আমাদের বড় প্রত্যাশা ছিল 5 আগস্টের পরে। এই 9 মাস পরে এসে কেমন আছে আমার স্বদেশ? অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যেখান থেকে কথাটা শুরু করেছেন, যে আমাদের আজকের অনুষ্ঠানে যে শিরোনাম, যে হতাশা প্রত্যাশা, আসলে হতাশা ব্যাপারটা আসে যে তার আগে একটা প্রত্যাশা ছিল বলে। অর্থাৎ যখন আমরা প্রত্যাশা অনুযায়ী ঘটনাগুলো ঘটে না, তখন আমাদের মধ্যে হতাশা তৈরি হয়। কিন্তু একই সাথে এটাও খেয়াল করা দরকার যে হতাশা থাকে বলেই আবার নতুন প্রত্যাশা তৈরি হয়। অর্থাৎ হতাশা থেকে বেরিয়ে আসার যে চেষ্টা, সেটার সাথেও কিন্তু প্রত্যাশা থাকে বলেই সেটা আমরা করি। এখন রাজনীতি এটা একটা চলমান প্রক্রিয়া। অর্থাৎ এটার অনেকগুলো পর্ব থাকতে পারে ইতিহাসের। যে যদি আমরা কালক্রমটা আমরা দেখি, তাহলে এটা একটা নিরবধি প্রক্রিয়া। এটা সতত চলছে একটা প্রক্রিয়া। ফলে এই চলমান প্রক্রিয়াটার যদি কোনো একটা নির্দিষ্ট সময়কে আমরা কেটে ধরি, তাহলে সেখানে আপনি কখনো প্রত্যাশা বেশি পাবেন, কখনো হতাশা বেশি পাবেন। আমরা 5ই আগস্টের পরে যে পরিবর্তনটা আমরা চেয়েছি, যে প্রত্যাশাটা আমরা চেয়েছি, সেই প্রত্যাশাটার মূল জায়গাটা হচ্ছে যে, যদি খুব অল্প কথায় আমরা এটা সারমর্ম করি, যে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল। শ্বাসরুদ্ধকর এই অর্থে যে মানুষ তার মতামত প্রকাশ করতে পারতেন না, মানুষ তার পছন্দ মতন পেশা, ব্যবসা, সৃজনশীলতার কাজে যে নিয়োজিত হওয়ার যে সুযোগ, সেই সুযোগের মধ্যে সমতা ছিল না। ফলে আমাদের এবং তার যে সংগঠন, তার বিশ্বাস, তার মত অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী কাজ করার যে স্বাধীনতা, সেই স্বাধীনতার জায়গাটা প্রচণ্ড রকমভাবে ক্ষুণ্ণ হয়েছিল। যেটা আমাদের সংবিধানে ছিল, সেই অধিকারগুলোই আমরা পাচ্ছিলাম না। ফলে আমরা এই পরিবর্তনটা দেখলাম যে এই যে একটা জোয়াল, একটা গভীর স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার যে জোয়াল আমাদের ঘাড়ে চেপেছিল, যেটা আমাদেরকে এরকম শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে চেপে রেখেছিল, সেটার একটা মুক্তি আমাদের একটা ইমিডিয়েট প্রত্যাশা ছিল। সেই মুক্তি অর্জনের যে প্রক্রিয়া, যে রাজনৈতিক যে প্রক্রিয়াটার মধ্যে আমরা ছিলাম, দেশের মানুষ ছিল, সংগঠনগুলো ছিল, সেক্ষেত্রে কিন্তু ক্রমশ আমরা নতুন সমাজেরটা কেমন চাই, নতুন বাংলাদেশটা কেমন চাই, তার যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো দানা বাঁধছিল। কিন্তু সেই স্বপ্নগুলো যে কোনো একটা নির্দিষ্ট একক দল কিংবা একক গোষ্ঠী, তারা যে একটা খুব সুসংঘবদ্ধভাবে, সুশৃঙ্খলভাবে তৈরি করছিল, সেরকম না। ফলে স্বপ্নটার মধ্যেও কিন্তু একটা বহুরূপী, বহু বর্ণের একটা স্বপ্ন ক্রমশ আস্তে আস্তে দানা বাঁধছিল। কিন্তু সেই স্বপ্নের মধ্যে জায়গাটা হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের বিনির্মাণ চাই, যে বাংলাদেশে মানুষ তার পছন্দ মতন দল করতে পারবে, পছন্দ মতন ধর্ম রাখতে পারবে, পছন্দ মতন তার বিশ্বাস নিয়ে কাজ করতে পারবে, তার যে জিনিস ভালো লাগে না সেটা নিয়ে কথা বলতে পারবে, সে সমালোচনা করতে পারবে। এটা একটা মৌলিক জায়গা। আরেকটি জায়গা হচ্ছে যে সমাজে সেই গত আমলের যে অর্থনৈতিক ক্ষেত্রে যে বিশাল বিনিয়োগ হয়েছে, সেই বিনিয়োগের ফলে যে সমাজে যে অসমতা তৈরি হয়েছিল, সেটা যেন ক্রমশ কমে আসে। অর্থাৎ অর্থনীতির জায়গাটাতে যেন গণতন্ত্রায়ন হয়, অর্থনীতির জায়গাতে যেন আরও একটা অন্তর্ভুক্তিমূলক হয়। এবং আমরা দেখেছি যে রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে পড়েছিল। যেমন আমরা যদি বিচার বিভাগ বলি, সংসদ বলি, আমাদের বিশ্ববিদ্যালয় বলি, আমাদের আমলাতন্ত্র বলি, পুলিশ বলি, এই যে অত্যন্ত প্রয়োজনীয় যে প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের, সেই প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে পড়েছিল। এই প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করা, এই প্রতিষ্ঠানগুলো যেন এই দেশের জনগণকে তার প্রয়োজন অনুযায়ী সেবাটা দিতে পারে, সেই মুখী তৈরি করার একটা কাজ ছিল। ফলে প্রত্যাশার মধ্যে আমাদের এটা তৈরি হয়েছে, তাহলে প্রতিষ্ঠানগুলোর যে পুনর্গঠন দরকার, সেই ব্যাপারটা ছিল। তো আমরা
আগস্ট থেকে আজকে হচ্ছে 2025-এর এই আমরা মে মাস পার করছি, এই যে প্রায় 8 মাস বা 7 মাসের কাছাকাছি যে সময়, এই সময়টাকে আমি দেখি যে একটা রূপান্তর পর্যায়। এই রূপান্তর পর্যায়টার ব্যাপারে আমাদেরকে খেয়াল করা দরকার, যেটা পৃথিবীর সব দেশে সবসময় রূপান্তর প্রক্রিয়াটা আসলে বেদনার, এটা খুব আনন্দের হয় না, এটা কষ্টের হয়। এবং রূপান্তর প্রক্রিয়ার ব্যাপারে আর একটা জিনিস খেয়াল করা দরকার, যে এটা একরৈখিক না। অর্থাৎ আপনি ভেবে রাখলেন একটা রাস্তা দিয়ে যাবেন, ওই রাস্তা দিয়ে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারবেন, এটা এমন হয় না। এই রূপান্তর প্রক্রিয়াটা এটা কখনো একটু সামনে যাবে, কখনো একটু পেছনে আসবে, ফলে আপনার একদম একরৈখিকভাবে আগের পরিকল্পনা অনুযায়ী সব কিছু ঘটবে সেটা হয় না। এবং এই রূপান্তর প্রক্রিয়া অবশ্যই সময় সাপেক্ষ। ফলে এই সময়ের মধ্যে এই তিনটা জিনিস যদি আপনি, এবং এর যে পেস, যে গতি, সেটাও কিন্তু কখনো একটু দ্রুততর হবে, কখনো একটু স্লো হবে, এরকম হতে পারে। ফলে এই যে বেদনার যে পর্যায়টা, অর্থাৎ যখন আমরা গড়ে উঠছি বলে আমরা চেষ্টা করছে সারা দেশের মানুষ, সেই চেষ্টার পর্যায়ে কিন্তু আসলে অনেকগুলো হতাশার জায়গা তৈরি হতে পারে। কিন্তু সেই হতাশাগুলোর সামনে কিন্তু একটা বড় প্রত্যাশা আছে। সেই প্রত্যাশাগুলো নিয়ে আবার আপনার কাছে আসবো। ডাক্তার জাহিদুর রহমান, আপনি রাজনৈতিক কর্মী, রাজনৈতিক বিশ্লেষক, লেখালেখি করছেন। এখানে যদি একটু দেখেন যে একদিকে এক পাল্লায় যদি হতাশা রাখেন, আর এক পাল্লায় যদি প্রত্যাশা রাখেন, কোনটাকে ভারী দেখেন? এবং আমরা এই কেন হতাশার প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে হচ্ছে? কারণ আমরা অনেক বেশি প্রত্যাশা করেছি অপ্রয়োজনে শব্দটা জেনে শুনে বলছি। যেমন আমি হতাশ না খুব একটা, আমি প্রায় বলি আজ না, শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার কথাটা যোগ করতে হবে নিয়ম মতো। তো পালিয়ে যাওয়ার পর টিভিতে এবং অনেকগুলো পাবলিক প্রোগ্রামে তখন প্রচুর অনুষ্ঠান আয়োজিত হতো, ঢাকা ভার্সিটিতে বা অন্যান্য অনেক জায়গায় অনেকগুলো সেমিনার। আমি একটা কথা খুব রিপিটেডলি বলেছি, আমাদের একটা জিনিস আমাদের ক্ষতি করতে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত প্রত্যাশা। হয়তো এটা যে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন লড়াই করেছি, তার সাথে সেই শেষ মুহূর্তে সে তো মারাত্মক মূল্য দিতে হলো, ফলে আমরা অনেক প্রত্যাশা করেছি। এই প্রত্যাশাগুলোর করারই দরকার ছিল না, বরং এই অতি প্রত্যাশা আমাদের সংকটও তৈরি করেছে। একটা উদাহরণ দিই, খেয়াল করবেন 5 তারিখের পর থেকে একটা ডিবেট ছড়িয়ে পড়েছিল। আমি নিজেও এই ডিবেটের একটা পক্ষে চলে গেলাম এবং আমি দীর্ঘদিন অনেকের সাথে এই ডিবেটটা করেছি আমার যেখানে প্ল্যাটফর্ম আছে। এটা বিপ্লব না গণ অভ্যুত্থান। আপনি খেয়াল করবেন আমাদের প্রধান উপদেষ্টাও প্রথম এটাকে বিপ্লব বলতেন। আমি এই জিনিসটা, এই মিথ, বিপ্লবটা একটা মিথ, এখানে এটা কোনোভাবেই বিপ্লব না। আই ক্যান ডিসকাস একাডেমিকলি, এখন আজকে সেদিকে যাচ্ছি না। কিন্তু এই বিপ্লব মনে করা যেটা হলো, বিপ্লবটা একটা যে ব্যাপার, তার সাফল্য কী হবে না হবে পরে, কিন্তু বিপ্লবের কাছে আমাদের এক্সপেকটেশন প্রচুর থাকে। সো আমরা এই গণ অভ্যুত্থানের কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করতে শুরু করলাম। রাদার আমি বলেছি এটা একটা গণ অভ্যুত্থান, এটা মেনে নিয়ে এর কাছ থেকে যতটুকু চাওয়া যায় ততটুকু চাই। কথাটা খুব সিম্পল। আমি আম গাছ থেকে কাঁঠাল গাছ থেকে আম চাইতে পারি না। কিন্তু না, আমরা অনেকে সেটা মানলাম না এবং আমরা অনেক কিছু এক্সপেক্ট করতে শুরু করলাম, যেগুলো আসলে তা ছিল না। যেমন আমি যদি ট্রু সেন্সে একটা কথা বলি, যেমন আমরা কি বলছি যে শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনার এক দফা পতন 3 অগস্ট, বলা হয়েছিল যে স্বৈরাচারী ব্যবস্থার পতন এবং সেটা এই ফ্যাসিবাদী ব্যবস্থা, এবং সেটার যাতে আর কোনোদিন ফিরে না আসে সেই ব্যবস্থা করতে হবে। আমি একটা হাইপোথেটিক, একটা থট এক্সপেরিমেন্ট আপনাকে করতে বলি। 3 তারিখ শহীদ মিনারে যদি ঘোষণা করা হতো শেখ হাসিনার পতন এবং আগামী 10 বছরের জন্য সেনা শাসন বা 5 বছরের জন্য সেনা শাসন, আকাশ ভাই আপনি এই জিনিসগুলো খুব ভালোভাবে অবজার্ভ করেন, আপনার কি মনে হয় জনগণ বাসায় ফিরে যেত? না, আমরা এটা চাই না, শেখ হাসিনাই থাকুক, সেনা শাসন আমরা মানব না, ফিরে যেত? আমার মনে হয় না অ্যাটলিস্ট। কারণ শেখ হাসিনা কি করছেন না করছেন, মানুষ কি চাইছে না চাইছে, আমি প্রায় বলি যে আমার নিজের অন্তত 14 বছরের অ্যাক্টিভিজম এই পয়েন্টে আছে। 2011 সাল থেকে 2011 সালে যখন শেখ হাসিনা 15 সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো, সেদিনই বুঝে গেছি উনি শয়তানি করতে যাচ্ছেন। সো আই স্টার্টেড মাই অ্যাক্টিভিজম অন্তত ওই পয়েন্ট থেকে সিরিয়াসলি। মানুষ আসলে শেখ হাসিনার পতন চেয়েছে, মানুষ ভোট দিতে চেয়েছে, মানুষ শেখ হাসিনার সময় যেসব অন্যায় অত্যাচার হয়েছে সেগুলো না হোক চেয়েছে। গুম খুন, মানুষের নামে মিথ্যা মামলা, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, করাপশন বেড়ে গেছে, এগুলো চেয়েছে। এখন এগুলোর জন্য কিছু সংস্কার করতে হবে, কোনো ভুল নাই। কিন্তু বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটাও যদি মোটা দাগে কাজ করত, ভোটের নিয়মটাও যদি থাকতো, পরিস্থিতি তো এত খারাপ হতো না। তাহলে যে কথাটা বলতে যাচ্ছিলাম, মানুষ শেখ হাসিনার পতন চেয়েছে,
এবং যারা ওখানে মুভ করতে অনেকে অত হিসাব করে নাই। আমি একটা সাক্ষাৎকারে দেখলাম আমাদের যে সবচেয়ে টাফ ফাইটের জায়গার মধ্যে একটা যাত্রাবাড়িতে, ওখানে হিউম্যান হলারের শ্রমিকরা, ড্রাইভার্স এবং হেল্পার্স, তারা জীবন দিয়ে যুদ্ধ করেছে। আর কোনো পয়েন্ট ছিল না। সাক্ষাৎকারে বলছে ছাত্রলীগ তাদের জীবন চাঁদাবাজি টাজি করে এই চাকরিগুলো, এই কাজগুলো ভীষণ টাফ, টায়ারসাম, এই করেও সে টাকা রাখতে পারে। তার ক্ষোভ হচ্ছে এলাকায় ওর সাথে চাঁদাবাজি করে, ও সংস্কার এটা সেটা ওগুলো বোঝে না। টিসিবির ট্রাকের পেছনে এখনও লোকজন দাঁড়ায়, আপনি দেখবেন 2.5-3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়ায় 200 টাকা বাঁচাতে পারে, 250 টাকা বাঁচাতে পারে। ওর কাছে, তার কাছে চাওয়া হচ্ছে আমার জিনিসগুলো রিচের মধ্যে থাকুক। তো যে কথাটা বলছিলাম আসলে বটম লাইন, ওজন যদি দেয় হতাশা বেড়েছে প্রত্যাশার চাইতে, কারণ হচ্ছে আমরা প্রত্যাশাই বেশি করে ফেলেছিলাম। আমরা তো কোনো কিছু ডিপেন্ড করে আমি কতটুকু হতাশ হব না হব সেটা প্রত্যাশার উপর। ভাইয়া যেটা বলছিলেন, আমি প্রত্যাশা যদি বেশি করি, অপ্রয়োজনীয় প্রত্যাশা করি, তাহলেই প্রবলেম। আমি মনে করি এখনও যথেষ্ট সময় আছে, আমাদের প্রত্যাশাটা যদি কমিয়ে আনি, আমরা ইনস্ট্যান্টলি দেখবো আমাদের হতাশা কমে গেছে। যেমন ধরুন, সব রাজনৈতিক দল যারা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল নিজেদের মধ্যে ফাইট শুরু করেছে, এক ধরনের কালচারাল ওয়ার শুরু হয়েছে। এটা না হলে ভালো হতো, কিন্তু এটা তো এক্সপেক্টেড, এটা হওয়ারই কথা ছিল। এটা একেবারেই বিস্ময়কর না। আমরা অনেক খুব হতাশ হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে আমরা সবাই এক হয়ে লড়াই করলাম, আমরা এখন সবাই মিলে একরকমভাবে কথা বলবো? নো ওয়ে। এখানে বিভিন্ন, এখানে এক্সট্রিম রাইট এলিমেন্ট ছিল এই মুভমেন্টে, সেন্টার রাইট ছিল, সেন্ট্রিস্ট ছিল, সেন্ট্রাল লেফট ছিল, লিবারেল ছিল, নানান লোক ছিল। এরপরে ফাইট হবে না? কেউ মনে করেছে হাসিনাকে সরিয়ে আমি খেলাফত কায়েম করবো, আমরা কি সেটা হতে দেবো নাকি? আমি কি সেটার বিরুদ্ধে কথা বলবো না? সো ফাইট অনিবার্য হয়েছে। কেউ মনে করবে এই দেশের হাসিনা মুক্ত বাংলাদেশে মেয়েরা ফুটবল খেলবে না, কেউ মনে করবে হাসিনা মুক্ত বাংলাদেশে একটা মাজার থাকবে না, আবার আরেক অংশ সেটাকে প্রতিবাদ করবে, প্রটেস্ট করবে। সো এগুলোও খুব স্বাভাবিক ছিল, কিন্তু প্রত্যেকটা দেখে আমরা কেন যেন মনে করেছি যে এগুলো এরকম হবে না, সেজন্যই আমরা হতাশ হয়েছি। যে আমি কাজী মারিফুল ইসলাম, এই যে যেমন ধরুন একটা আমরা অন্তর্বর্তী সরকার পেয়েছি যার কাছে আমাদের প্রত্যাশা, এবং আমরা সবাই মিলে বাংলাদেশের জনগণ, অপরাপর রাজনৈতিক দল, সেনাবাহিনী সবাই এটা সমর্থন করে আমাদের সবার সরকার। কিন্তু ইদানিং এসে তো আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে একটা দূরত্ব তৈরি হয়েছে, এবং তারা রাজনৈতিক দলগুলো একরকম প্রত্যাশা, সরকার একরকম করে বলছে। এইটা আসলে কি সিগন্যাল দিচ্ছে? খুব ভালো সিগন্যাল কিনা? কোনো কিছুকে একভাবে বলে দেওয়া যেটা ভালো কিংবা খারাপ সেটা না বলে যদি আমরা দেখি যে যদি বাস্তব জায়গাটা কোথায়, যে এই অন্তর্বর্তীকালীন সরকারটা টিকে থাকে আর টিকে আছে এবং টিকে থাকতে পারবে ততদিন যতদিন পর্যন্ত আমরা যে রাজনৈতিক পক্ষগুলো আছে সেই রাজনৈতিক পক্ষগুলো তাকে সমর্থন দেবে। অর্থাৎ সেই রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে অবশ্যই রাজনৈতিক দলগুলো রয়েছে, এবং একই সাথে আমাদের রাষ্ট্র পরিচালনা করার যে তার যে কোর্সিভ মেকানিজম, তার যে বল প্রয়োগের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন সামরিক বাহিনী, যেমন পুলিশ এবং আমলাতন্ত্র, এই প্রতিটা প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার তথা যে কোনো সরকারকে সমর্থন দিবে ততদিন পর্যন্ত ওই সরকারটা কাজ করতে পারে। অবশ্যই এটার সাথে আমরা খেয়াল করব যে আমাদের জনগণ, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে, সাধারণ নাগরিকদের মধ্যেও যদি এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে এক ধরনের গ্রহণযোগ্যতা না থাকে, তাহলেও এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে টিকে থাকা খুব মুশকিল, টিকে থাকতে পারবে না। তাহলে এখন আমরা দেখছি যে এই পক্ষগুলোর মধ্যে খানিকটা দূরত্ব তৈরি হচ্ছে। এই দূরত্বটাও কিন্তু আমাদের আগের যে আর্গুমেন্টটা দেয়া হচ্ছিল, যেটা ডক্টর জাহেদ দিচ্ছিলেন, সেটার মতোই কিন্তু এই পক্ষগুলো যে সবাই অ্যালাইন, সবাই যে এক লাইনে দাঁড়িয়েছিল, এক কাতারে সবাই দাঁড়িয়েছিল, তা কিন্তু না। এদের মধ্যে পার্থক্য রয়েছে। এটা সামরিক বাহিনীর তার একটা কর্পোরেট ইন্টারেস্ট আছে, ব্যুরোক্রেসি তার একটা কর্পোরেট ইন্টারেস্ট আছে, একটা বড় প্রধান রাজনৈতিক দল বিএনপি তার এক রকমের স্বার্থ আছে, জামাতে ইসলামী, অন্য দলগুলো, বাম দলগুলো, তাদেরও স্বার্থ আছে। এখন এই স্বার্থগুলোর সবার পরস্পরের সাথে একসাথে না, ফলে তাদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা বরাবরই ছিল, এখনও আছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একটা অন্যতম কাজের ব্যাপার ছিল যে এই দূরত্বগুলোর সাথে সে একটা লেআউট তৈরি করবে, সে একটা প্রক্রিয়া তৈরি করবে যে যাদের সাথে তার একটা নিয়মিত যোগাযোগ থাকবে। এই যোগাযোগগুলো থাকলে জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে নিত্য প্রয়োজনের তার যে প্রত্যাশাটা আছে, সেই প্রত্যাশাটা এই পক্ষগুলো দিয়ে সে তার কাছে আসবে এবং সেটাকে সে রেসপন্ড করতে পারে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করছে না, ফলে তার মাঠে পৌঁছানোর জন্য, সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য তার কাছে তো কোনো
কোনো ইনস্ট্রুমেন্ট নেই। ফলে এই দল এবং সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্য দিয়েই সে তথ্য নেবে এবং রেসপন্ড করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যোগাযোগের জায়গাটা নষ্ট হয়েছে, এবং যোগাযোগের জায়গাটা নষ্ট হওয়ার পিছনে অবশ্যই একটা আস্থার সংকট তৈরি হয়েছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা বিপজ্জনক সংকেত এবং সেটা বাংলাদেশের জন্য একটা বিপজ্জনক সংকেত। কারণ আমরা একটু আগে যে রূপান্তরের কথা বলছি, যে পরিবর্তনের কথা বলছি, মানে ডক্টর জাহিদের সাথে আমার একটা জায়গায় আমি একটু বোধহয় আমরা পার্থক্য না, কিন্তু একটু আলাদা করতে চাই, যে যেটা শেখ হাসিনার পরিবর্তনটা যেভাবে হয়েছে সেই পরিবর্তনটার যে পরিধি এবং যে প্রভাব, সেটা অন্যান্য সময়ে যেভাবে রাজনৈতিক দলগুলোর পট পরিবর্তন হয় তার থেকে গুণগতভাবে এটা অনেক আলাদা। ফলে একটা শেখ হাসিনার কেবল পালিয়ে গেছে এবং পতন হয়েছে ব্যাপারটা এরকম না। ফলে পুরো যে ব্যবস্থাটা ছিল সেই ব্যবস্থাটা ভেঙে পড়েছে। ফলে কোনো কিছুই আর তার জায়গায় নেই। এখন এই কোনো কিছু যখন জায়গায় নেই তখন একটা কেওস, একটা ডিসঅর্ডার তৈরি হয়। এই ডিসঅর্ডারের মধ্যে যদি রাজনৈতিক দলগুলো এবং প্রতিষ্ঠানগুলো যদি পরস্পরের সাথে একটা বোঝাপড়ার মধ্যে না থাকে, তাহলে এটাকে নাগরিকদের জন্য, সাধারণ মানুষের জন্য মানে কাজের উপযোগী একটা পরিবেশ তৈরি করা কঠিন হয়। সেইটা দুর্ভাগ্যজনকভাবে অন্তর্বর্তীকালীন সরকার এই 7 মাসে এই ন্যূনতম যে বোঝাপড়ার যে জায়গাটা, এই জায়গাটাতে তৈরিতে যথেষ্ট মনোযোগ দিয়েছে বলে দৃশ্যমান না, এবং তার ফল আমরা ভুগছি। জাহিদুর রহমান, এই যে সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে যে দূরত্ব, এটা আমরা বিভিন্ন জন বলছি, সরকারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, আবার রাজনৈতিক দলগুলোকেও বলছি, কিন্তু এতে সবারই দায় আছে, বাংলাদেশের জনগণের কাছে সবারই তো কমিটমেন্ট আছে। কিন্তু আমরা সেই সঠিক পথে যেতে বারবার কেন হোঁচট খাই? আমি আপনার সাথে একমত যে সবার দায়িত্ব আছে, এবং প্রত্যেকটা রাজনৈতিক দল সে যখন রাজনীতি করবে সে তার স্বার্থ দেখবে, তার দেশের স্বার্থ দেখবে, জনগণের স্বার্থও দেখবে। কিন্তু আমি এরপরও বলছি সরকারের দায়ী সর্বোচ্চ। কেন? একটা সরকার, এখন তো যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটা একটা খেলার রেফারির মতো। সুতরাং সেই সরকারটা কোনো দলীয় সরকারে, তার মাঠে কিন্তু কোনো স্টেক থাকার কথা না। স্টেক নেই বলি নেই, আমি বলছি স্টেক থাকার কথা না। তো সেই সরকারটা যখন দেখছে বিভিন্ন দল নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হয়েছে, তার মধ্যস্থতা করার কথা ছিল, অভিভাবকের দায়িত্ব নেওয়ার কথা ছিল। শুধু তাই না, আমাদের প্রধান উপদেষ্টার যে বয়সও, সেটাও এই দেশের প্রায় সব রাজনীতিবিদের, মানে ওনার চেয়ে বেশি বয়সী কোনো রাজনীতিবিদ মনে হয় না অপারেট করছে এই মুহূর্তে। তো সবচেয়ে বয়সের দিক থেকেও যে মানুষটা অভিভাবক তুল্য, তার সেই রোল প্লে করার কথা ছিল। কিন্তু সমস্যা যেটা দাঁড়িয়েছে সেটা হলো সরকারের দিক থেকে বরং মানে এক ধরনের বিভেদ তৈরির চেষ্টা, এটা পরিকল্পিত আমি মনে করি। যেমন আমি দুটো উদাহরণ দিই সাম্প্রতিক বিষয়। ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন বলে ভাবছেন, ওনার অভিমান হয়েছে। তো ওনার এই অভিমান উনি জানালেন কাকে? জনাব নাহিদ ইসলামকে। নাহিদ ইসলাম আইদার তাকে ডেকে নিয়েছে অথবা উনি গেছেন, গেলেই উনি ঢুকে পড়তে পারছেন। এর আগে 4 দিন ধরে বিএনপি দেখা করতে চেয়েছিল, জামায়াতে ইসলামী দেখা করতে চেয়েছিল। মানে বিএনপির টোটাল জনগণের শক্তির তুলনা, এবং বিএনপিও অ্যান্টি হাসিনা মুভমেন্ট শুধু জুলাই আগস্টের কথা না। আমি প্রায় একটা কথা বলি, একটু অফ টপিক হলেও বলে রাখি। বাংলাদেশের জুলাই আগস্ট যে মুভমেন্ট হয়েছে, বাংলাদেশ যে সব মানে যে কোনো রকম প্রতিবাদের ঊর্ধ্বে চলে যায় নাই, তার প্রধান কৃতিত্ব কিন্তু বিএনপির। আমি ক্যাম্বোডিয়ার সাথে তুলনা করি এটা দিয়ে। ক্যাম্বোডিয়াতে যেটা হয়েছে, যখন বিরোধী দল ক্যাম্বোডিয়ার ন্যাশনাল রেস্কিউ পার্টিকে ব্যান করে দিল এবং ক্র্যাকডাউন করে বন্ধ করে, শেষ পর্যন্ত আর ওই দলটা দাঁড়াতে যখন আর পারল না, হুন সেনের পরবর্তীতে আর ক্ষমতায় থাকায় কোনো চ্যালেঞ্জ তৈরি হয় নাই, এবং গত নির্বাচনে তিনি তার দল নির্বাচিত হয়ে তার সন্তানের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। মানে শেখ হাসিনা যে পরিকল্পনা করেছে। ক্যাম্বোডিয়াতে উনি সফল হয়েছেন কারণ তাকে চ্যালেঞ্জ করার মতো কোনো দল ছিল না। কিন্তু বাংলাদেশে বিএনপি ক্রমাগত চ্যালেঞ্জ করে গেছে বলেই তাকে এই রকম চাপে থাকতে হয়েছে। তো সেই দলকে আপনি সাক্ষাৎ দিচ্ছেন না, সাক্ষাৎ দিচ্ছেন এনসিপির একজনকে। শুধু সেটা না, বিএনপি গেল, একজন উপদেষ্টার পদত্যাগ তারা চাইছে। সেই উপদেষ্টাকে সরকার মানে সরাতে নাও পারে, সেটা সরকারের সিদ্ধান্ত, কিন্তু তাকে সভায় রাখা হয়েছে। এই ধরনের মিটিংয়ে কখনোই সেই উপদেষ্টা থাকেন না, উনি খুবই জুনিয়র, বয়সের দিক থেকে বলছি। এটাও বিএনপির প্রতি এক ধরনের বার্তা হিসেবে আমরা দেখব। তো ফলে আপনি তো প্রিভিলেজ দিচ্ছেন। আমি আরেকটা প্রশ্ন যদি করি, বিএনপি এবং জামায়াত এই দুটো দল শেখ হাসিনা পরবর্তী, আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় দুটো দল। জামাতে নিবন্ধন না থাকলে জামাতে যে সংখ্যার শক্তি, এটা
থাকবে। একই দিন এনসিপি কেন মিটিংয়ে আলাদাভাবে, এর বাইরে বাকি দুটো ক্লাস্টারে গণতন্ত্র মঞ্চ সহ কিছু দল, সাথে ইসলামিক দলগুলোর সাথে গণ অধিকার পরিষদ মিলিয়ে অনেকগুলো দলকে নিয়ে বসা হলো। এদের যে কোনো একটার মধ্যে এনসিপি না কেন? খেয়াল করুন, যখন আপনি এই কাজগুলো করছেন তখন আলটিমেটলি আপনি বার্তা আসলে দেন যে আপনি আসলে কারোর প্রতি খেয়াল রাখছেন। ওই যে বলছেন আপনার তো হওয়ার কথা, আপনি হন না, আপনি আসলে আপনার স্টেক আছে। এখন আমাদের কাছে সেটাই মনে হয়, একটা দল আছে যে দলটাকে আপনি আসলে পেট্রোনাইজ করছেন। তো তাহলে সরকারের দিক থেকে যখন এই ঘটনাগুলো ঘটবে তখন আমাদের নিজেদের মধ্যে বিভেদ আরও বাড়বে, এটাই নিয়ম। তারপর আমি আপনার সাথে মোটা দাগে একমত যে বড় রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছে দেশের স্টেবিলিটির স্বার্থে, তাদেরও আসলে কিছু ভাবনা চিন্তা করা, নিজেদের মধ্যে, ঠিক আছে সরকার করে নাই, নিজেদের মধ্যে আলোচনা করা বা এই দূরত্ব তারা ঘোচাতে পারেন কিনা সেটা চেষ্টা করা দরকার আছে। কাজী মারিফুল ইসলাম, এখন মূল জায়গাটা আসলে কোথায় দাঁড়িয়েছে? নির্বাচনটা কবে হবে? সরকার বারবারই বলে আসছে ডিসেম্বর থেকে জুন, আর বিএনপির দাবি সেই ডিসেম্বরের মধ্যেই হতে হবে। এখানে ডিসেম্বর শব্দটা কমন আছে, কিন্তু সরকারেরও আছে, বিএনপিরও আছে। কিন্তু এই জায়গাটা যেহেতু রাজনৈতিক দলগুলো বড় রাজনৈতিক দল এবং তারা স্টেক হোল্ডার, সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম বলা হয়েছে, আমরা শুনেছি, কিন্তু সরকার এই জায়গাটা রোডম্যাপ দিচ্ছে না কেন? মানে এই জায়গাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? জি, আমরা আবারও আগের আমার সহ আলোচক যে জায়গাটা ছাড়লেন আমি সেখান থেকেই বলি যে অবশ্যই নির্বাচন তো দিতেই হবে। নির্বাচন ছাড়া আমরা যে গণতান্ত্রিক সমাজ তৈরি করার কথা ভাবছি সেটা তো যাওয়ার অন্য কোনো রাস্তা নেই। অর্থাৎ নির্বাচন হচ্ছে আমার প্রথম দরজা, যেটা অতিক্রম করতে হবে। এর পরে যে সমাজটা গণতান্ত্রিক করতে গেলে আমাদের আরও অনেক কিছু করতে হবে, কিন্তু এই দরজা অতিক্রম করা ছাড়া কোনো রাস্তা নেই, আমাদেরকে এটা যেতেই হবে। ফলে নির্বাচন নিয়ে যে উদ্বেগ, যে আকাঙ্ক্ষা কিংবা যে প্রত্যাশা, সেটা খুবই বৈধ এবং সেটা খুব জাস্টিফাইড। কিন্তু এই নির্বাচনটাতে আমরা যারা যেতে চাচ্ছি বলে যারা বিভিন্ন রকমের চাপ প্রয়োগ করছেন বা দিনক্ষণের জন্য প্রত্যাশা করছেন, তো তাদের কাছে তাদের যে ভূমিকাটা আমরা এই রেজিম পরিবর্তনের ক্ষেত্রে দেখেছি। আপনি যে কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার তার যে গুরুত্বের যে ভেরিয়েশনের যে পার্থক্যের কথা ডক্টর জাহেদ বললেন, সেই জায়গার একটা কিন্তু যুক্তি আছে। যুক্তি কীরকম? যে এই পুরনো যে সরকার ব্যবস্থা, যে ব্যবস্থাটাকে বদলে দেয়া হলো, বিএনপি আন্দোলন করেছে, বাংলাদেশে কোনো সন্দেহ নেই, দীর্ঘদিনের একটা রাজনৈতিক দল, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি ওই অনেকক্ষণ ধরে দেয়ালের মধ্যে মাথা খুললেন, দেয়ালে এক ইঞ্চিও কোনো পরিবর্তন হলো না, তাহলে কিন্তু সেটা পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ বলে বিবেচিত হয় না। ফলে এই দেয়ালে বিএনপি অনেক ধাক্কা দিয়েছে, চেষ্টা করেছে, ত্যাগ করেছে, কিন্তু শেষে যে দেয়ালটা সরে গেল, সেই সরে যাওয়ার পেছনে যে শক্তিটা কাজ করেছে, তারা যে বৈধতা অর্জন করেছে, তাদের ত্যাগের মাধ্যমে যে গ্রহণযোগ্যতাটা অর্জন করেছে, সেই শক্তিটার উপরে অন্তর্বর্তীকালীন সরকারের তো মনোযোগ থাকতে পারে। সেটা কারণ তারা এখনো পর্যন্ত ওই পরিবর্তনকামী মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা ধারণ করার একটা অন্যতম প্রধান শক্তি বলে বিবেচিত হচ্ছে। তাহলে সেই শক্তি, তাহলে আপনি এই শক্তিটা এবং এই জনগণের যে আকাঙ্ক্ষা, যে যারা নির্বাচনটা চাচ্ছে, তাহলে নির্বাচনের পরে আপনি কোন দেশ চান, সেই দেশের সংসদ কেমন হবে, সেই দেশের আপনার বিচার ব্যবস্থা কেমন হবে, সেই দেশে আমার স্থানীয় সরকার কেমন হবে, সেই সম্পর্কে মানুষের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেখানে আপনি কিছুই বললেন না। আপনি সবগুলো পরিবর্তনের জায়গা থেকে অনড় থাকলেন এবং আপনি আপনার যেহেতু রাজনৈতিক দল হিসেবে বড় দল, অর্থাৎ আপনার গায়ের জোর বড়, সেই হিসেবে আপনি কেবল নির্বাচনের দিকে পুশ করছেন। এটাও তো খুব দায়িত্বশীল আচরণ না। ফলে এই যে একটা দূরত্ব, অর্থাৎ জন আকাঙ্ক্ষা, যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে এই বড় রাজনৈতিক দল, তাদের আকাঙ্ক্ষার একটা দূরত্ব দুর্ভাগ্যজনকভাবে রয়ে যাচ্ছে। এবং এই রয়ে যাওয়াটা আসলে নির্বাচনের দিনের ব্যাপারে যে একটা স্পষ্ট দিনক্ষণের ব্যাপার, সেই জায়গাটাতে একটা ধোঁয়াশা তৈরি করছে বলে আমার কাছে মনে হয়। তবে এটার ব্যাপারে আমাদের খুব বেশি যে লিবার্টি আছে তা না। অর্থাৎ আমরা যদি দেখি যে যেমন ব্যুরোক্রেসি, তারা নির্বাচনের দিকে তাকিয়ে আছে। যদি আমরা দেখি আমাদের সামরিক বাহিনী, অর্থাৎ তারা এক ধরনের নির্বাচনের
আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, আমাদের জনগণের মধ্যেও এক ধরনের প্রস্তুতি আছে। ফলে এই নির্বাচনটা আসলে আমাদেরকে দিতেই হবে। আরও একটা কারণেই দিতে হবে যে এইরকম অনিশ্চিত অবস্থায় বাংলাদেশে নতুন করে কোনো বিনিয়োগ হচ্ছে না। আপনি খেয়াল করে দেখবেন শিল্পাঞ্চলে খুব করুণ অবস্থা, প্রতিদিন কারখানাগুলো বন্ধ হচ্ছে, অনেক কারখানা বন্ধ হচ্ছে, শ্রমিক অসন্তোষ মারাত্মক করে বাড়ছে। ফলে অর্থনীতির ভেতরে যে অবস্থা সেটা কিন্তু খুবই, আমি ভঙ্গুর বলবো না, সেটা খুব বেশি আমাদেরকে বেশি দিন কোনো সাহায্য করতে পারবে না। ফলে এই অর্থনীতি নিয়ে যদি একটা নিশ্চিত পরিবেশ তৈরি করতে না পারে কোনো সরকার, তাহলে অর্থনীতিটা ভেঙে পড়বে। তো সেই ঝুঁকি নেওয়ার সক্ষমতা এই অন্তর্বর্তীকালীন সরকারের নেই। ফলে নির্বাচন আমাদেরকে অল্প কিছুদিনের মধ্যেই দিতে হবে, সেটার ব্যাপারে আমি নিঃসন্দেহ যে এটা বেশি দিন দীর্ঘায়িত হওয়ার কোনো রকম বাস্তব পরিস্থিতি বিরাজ করছে না। জি, জাহিদুর রহমান যেটা বলছিলেন যে একটা হচ্ছে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ, যেটা আমরা দেখেছি শেখ হাসিনা পরবর্তী, শেখ হাসিনা বিহীন বাংলাদেশে যে স্বপ্ন আমরা দেখেছি, যার জন্যে সংস্কারের প্রসঙ্গ এসেছে। কিন্তু বারবার এখন যত দিন যাচ্ছে ততই আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা বলছে। নিঃসন্দেহে নির্বাচন আমাদের দিতে হবে, নির্বাচনই একমাত্র পথ যেটার মাধ্যমে রাজনৈতিক সরকার আসতে পারে। কিন্তু নির্বাচনের পরে কোন বাংলাদেশ চাই, যেটা কাজী মারুফ বলছিল, সেটা তো একটা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ। সেই সংস্কার করার জন্য যত রকম সহযোগিতা করা দরকার সরকারকে, সেই জায়গায় কি রাজনৈতিক দলগুলো অতটা সহযোগিতা করছে, বা আমরা সংস্কার নিয়ে কি অগ্রগতি করতে পারছি কিছু? আচ্ছা, রাজনৈতিক দলের তো তাকে তার রাজনীতিটা করতে দেন, এবং সেই রাজনীতি করে যদি তিনি ডোবেন, তাকে ডুবতে দেন। আমি আসছি সেই জায়গায়। ভাইয়ের একটা কথা একটু বলি, বিএনপি দেয়ালে ধাক্কা দিয়েছে, দেয়াল সরে নাই, এই আর্গুমেন্টের সাথে আমি একমত নই। কেন? শেখ হাসিনা যে একটা অত্যাচারী শাসক হিসেবে মানুষের মধ্যে ঘৃণিত হলো, অত্যাচারী হওয়ার জন্য কাউকে কিন্তু অত্যাচারিত হতে হয়। শেখ হাসিনার বাহিনী র্যাব, তখন শেখ হাসিনার বাহিনী বলছি, র্যাবের যে স্যাংশনের মুখোমুখি হলো, এই যে যাবতীয় সারা পৃথিবীতে ক্রমাগত তার বিরুদ্ধে জনমত দাঁড়ালো, দেশের মধ্যেও মানুষ যে জনমত তার বিরুদ্ধে চলে গেল, তার নৃশংসতা দেখে, গায়েবী মামলা থেকে শুরু করে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এগুলো প্রত্যেকটা শেখ হাসিনার কবরের এক কোপ করে মাটি খুঁড়ছিল আসলে। নিশ্চিতভাবে আমি মনে করি শেষ অংশটাও খুবই গুরুত্বপূর্ণ, এবং সেখানেও বিএনপি ছিল, জামায়াত ছিল, সবাই ছিল, স্টুডেন্টরা সামনে ছিল, তারা লিড করেছে, এই কথাটা আমি বলতে প্রস্তুত না। আজকে আমিও থিওরিটিক্যাল ডিবেটে ঢুকছি না, ঢুকলে আমরা আসতে পারতাম অনেকগুলো ইপস অ্যান্ড বাটস দিয়ে। এটা একটা মানে গণ অভ্যুত্থান আমরা বলছি, বাংলাদেশে কিন্তু 90তেও গণ অভ্যুত্থান হয় নাই। 90 মূলত, আমি যতদূর, আমরা ছোট ছিলাম, কিন্তু আমরা পরে যতদূর দেখেছি, মূলত এটা রাজনৈতিক দলগুলোর মুভমেন্ট ছিল। শেষ মুহূর্তে 1-2 দিনের মধ্যে এসে সাধারণ মানুষ সম্ভবত যুক্ত হয়েছে। আমাদের একেবারে আপামর জনসাধারণ নেমে আসা, সেটা এবারই হয়েছে। সংস্কার প্রশ্নে আমি এনসিপির 2-1 জন যখন সংস্কার নিয়ে অনেক কথা বলছিলাম, একদিন অন রেকর্ড তাদেরকে কয়েকটা কথা বলেছিলাম, আমি এটা আজকে আবার বলি। ধরুন জনগণ সংস্কার চায়, তাই তো? আপনিও বলছেন জন আকাঙ্ক্ষা। আমি এখন ঠিক জানি না জন আকাঙ্ক্ষা আপনি ঠিক কীভাবে বুঝতে পেরেছেন, এবং আপনার মধ্যে এই জন শব্দটা দিয়ে আপনি আসলে কাকে বোঝেন? এটা আমার মুখে হয়তো মানায় না, কারণ আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য। আমি নিজে এই কথাটা তখন থেকেও বলি। আসলে ব্যাপারটা কি জানেন, আপনি আমি মূলত এই যে সংস্কার শব্দ বা কী কী সংস্কার চাওয়া হচ্ছে না হচ্ছে, আরবান এডুকেটেড কনসাস সিটিজেন, শিক্ষিত সব আরবান বা এডুকেটেড মানুষকে আপনি গিয়ে জিজ্ঞেস করেন তো যে আপার হাউস নিয়ে কী ডিবেটটা হচ্ছে, বিএনপি কী চায়, ও কী চায়, কী হলে ভালো হবে, কী হলে খারাপ হবে, আর্টিকেল 70 নিয়ে আমাদের কনস্টিটিউশনাল রিফর্মস কমিশন কি বলেছে, ও কি বলেছে, বা কী হওয়া দরকার নাকি আগের মতো জানে না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আমি এটা পরীক্ষা করে দেখেছি ওই প্রোগ্রামগুলোতে। তো আমি তাদেরকে বলছিলাম, আচ্ছা ঠিক আছে, জনগণ সংস্কার চায়। আওয়ামী লীগ তখনও নিষিদ্ধ হয় না, এখন আমি বলছি আওয়ামী লীগ নিষিদ্ধ, নির্বাচন আসতে পারছে না। বিএনপি সংস্কার চায় না, বিএনপি খারাপ, বিএনপির লোকজন চাঁদাবাজি করে, সত্যিই করে, প্রচুর মানুষজন করেছে, এবং বিএনপি নিজে বহিষ্কার করে প্রমাণ করেছে যে তারা অ্যাকনোলেজ করে। সো জনগণ তো বিএনপির বিপক্ষে চলে গেছে। তো সংস্কার শুড বি অ্যান এজেন্ডা করে, এটা এই এজেন্ডাকে রেখে যদি জনগণ এতই চায়, ভোটে জিতে আসা তো সম্ভব নাকি? যারা যারা সংস্কার চায়, জামায়াতও চায়, সবাই মিলে এটাকে এজেন্ডা করে ভোটে জিতে আসুক। কেউ কেউ এক কাঠে বাড়িয়ে বলছেন, একটু বলেই ফেলি, একটু ফেসবুকে ফান, জনাব ডক্টর ইউনূস উনি তো রিজাইন করতে চেয়েছেন, লোকজন বলেছেন রিজাইন করে এনসিপির দায়িত্ব নেন, নিয়ে এনসিপিকে লিড করে ইলেকশন করেন, করে সংস্কার করে ফেলেন দেশকে। খুব হালকা ঢঙে বলা হলেও উনি কি জিতবেন সংস্কারের এজেন্ডা দিয়ে? যদি না জিতে থাকেন, তাহলে জনগণ তো সংস্কার চাইছে না। ভালো খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট। ডেমোক্রেসি মানে হচ্ছে
ডেমোক্রেসি মানে হচ্ছে সংখ্যার শাসন। কিন্তু সে মানে সংস্কার নিয়ে আপনি বিভিন্ন রকম দেখা হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে শেখ হাসিনার যে শাসন, জনগণ এই শাসন চায় না। নিশ্চয়ই এমন একটা শাসন চায় যেটা জনগণের প্রত্যাশা পূরণ হবে, সেই রকম পরিবেশ ওটা কাগজে লিখে হবে না। ফর গডস সেক, আই ক্যান চ্যালেঞ্জ। আমি বহু জায়গায় বলেছি যে আমি এই ডিবেট করতে যে কারোর সাথে প্রস্তুত আছি। মানে আমরা না পৃথিবীতে এখনকার ডেমোক্রেসির আলাপগুলো থেকে বহু দূরে, আমরা প্রস্তর যুগে পড়ে আছি। পৃথিবীর এখন এই মুহূর্তের আলাপ গত 20 বছরে যে কিভাবে একটা অসাধারণ কনস্টিটিউশন বা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে অথরিটারিয়ানিজম এসে ঢোকে। ইটালিতে তো একটা নিও ফ্যাসিস্ট পার্টি পাওয়ারে চলে আসছে, ব্রাদার অব ইটালি। মেলানি পার্টি তো নিও ফ্যাসিস্ট পার্টি, আসে নাই? জার্মানিতে এফডি একটা নিও নাজি পার্টি, ওই পার্টি নিষিদ্ধ করা হবে কিনা আলাপ আছে, সেই পার্টি দ্বিগুণ সিট পেয়েছে এবার। কোথাও কি এই আলাপ করছে যে আসলে আমরা সংবিধান নতুন করে লিখি? কোথাও না। ট্রাম্পের মতো লোকের উত্থান হয়েছে। ওখানকার আলাপটা কি? ওখানকার আলাপ হচ্ছে পলিটিক্যালি, আপনি লিখে পারবেন না। বহুদিন একটা উদাহরণ, তখন এই আলাপগুলো প্রচুর হচ্ছিল ঢাকায়। পৃথিবীর শ্রেষ্ঠতম সংবিধানগুলোর একটা বলা হয় সাউথ আফ্রিকার সংবিধান, আমি পড়েছি ওটা। এত ভালো লিখিত এবং এত চমৎকার সেপারেশন অফ পাওয়ার এবং ইনস্টিটিউটের কোনো সংবিধান নাই। তাহলে সাউথ আফ্রিকা, তাহলে তো এই যে এত এক্সারসাইজ, এগুলো তো কোনো দরকার নেই। শুধু একটা নির্বাচন দিয়ে যারা ভোট দিবে চলে আসলো শেষ। না, দরকার আছে, কিন্তু এটাকে ওভার এস্টিমেট করছি আমরা। আমি এই কথাটা বলতে চাইছি। না, সেই এটা দরকার আছে, কিন্তু আমরা কেউ মনে করছি যে রাজনৈতিক দলের যারা আছে তারা তো সংস্কার কমিশনের সাথে বসছে, সেই জিনিসগুলো পরিষ্কার করে, ছোট অল্প সংস্কার না বড় সংস্কার, সেইগুলো করে কেন আমরা একটা নির্বাচনে রোডম্যাপ করতে পারছি না? কোন রাজনৈতিক দলের কি এটা বলার অধিকার নাই যে আমি মানে আমি 2 বারের বেশি প্রাইম মিনিস্টার বা এটা সেটা আমি মানবো না? অধিকার নাই? অবশ্যই আছে। যদি সেটার জন্য তার কোনো কনসিকোয়েন্স ফেস করতে হয়, করতে দেন না। একটু খেয়াল করি, যাও একটু 1 মিনিট। আর্টিকেল 17 যে ডিবেট, বিএনপি যেগুলো এনেছে আমি পছন্দ করি না। আপার হাউস যে বিএনপি যেভাবে বলছে আপার হাউস করতে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন না করে যদি করে, এটার কোনো অর্থ নাই, আমিও মনে করি। তো এগুলো নিয়ে অন্যরা রাজনীতি করুক, এনসিপি মাঠে যাক এবং জনগণকে দেখাক, দেখো বিএনপি এগুলো করছে না, এগুলো না করলে তোমার লাভ হবে না, তো সে ভোট পাবে। কোনোদিন যদি এনসিপি মানুষের মধ্যে প্রচুর সমর্থন তৈরি করতে পারে, আপনি দেখবেন হয় বিএনপি নিজেই করবে, না মানুষ এনসিপিকে ভোট দিবে। ডেমোক্রেটিক সিস্টেমটা এভাবেই কাজ করে। জি, 100 কাজে সরি, না আমি একদম এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া, যেটা ডক্টর জাহিদ বলছিলেন। কিন্তু আপনি দেখেন যে পরিবর্তনের যে বিন্দুগুলো থাকে, সেই পরিবর্তনগুলোতে সাধারণ মানুষ, আমি যে যাদেরকে বলছি, তারা যুক্ত হন। কিন্তু এই যুক্ত হওয়ার প্রক্রিয়াটাকে একটা ক্রিটিক্যাল মাস, অর্থাৎ একটা অংশ জনগণের একটা অংশ এটাকে লিড করেন। সেইটা কখনো মধ্যবিত্ত হতে পারেন, কখনো কোনো নির্দিষ্ট শ্রেণী হতে পারেন, এবং বাকি জনগণ ক্রমশ তার রাজনৈতিক শিক্ষায় তাদের যে রাজনৈতিক সচেতনতা সেটা বৃদ্ধি পায় এবং মূল পরিবর্তনের একটা স্রোতে যুক্ত হন। তো সেইখানে আজকে যখন আমরা এই সংস্কারের প্রশ্নে আপনি বললেন যে আমরা যদি মানুষের কাছে নিয়ে যাই তাহলে কি মানুষ ভোট দেবে? কিন্তু মানুষে ভোট দেবে কি দেবে না, সেইটা নিয়ে যাওয়ার যে ন্যূনতম যে কাঠামো, সেটা কি আমার কাছে আছে? অর্থাৎ আজকে এই বিএনপি, যদি আমি জাস্ট বিএনপির উদাহরণ হিসেবে দিচ্ছি, অর্থাৎ যে রাজনৈতিক দলগুলো এখন আছে তাদের যে মনোনয়ন প্রক্রিয়া, তারা যেভাবে মানুষের প্রতিনিধিত্ব দিয়ে তাদের দলের সংসদ সদস্য তৈরি করবেন, সেইখানে কি আমরা একটা সবার জন্য সমান একটা সুযোগ আছে, এরকম একটা পরিস্থিতি আছে? তাহলে আজকে আমি একটা নতুন রাজনৈতিক দল করলাম, এনসিপি বা আমি যে কোনো একটা রাজনৈতিক দল করলাম, তাহলে এই রাজনৈতিক দলটাকে নিয়ে আমি যখন মাঠে সাধারণ মানুষের কাছে যাব, সেই যাওয়ার যে জায়গাটা, সেটা কি সবার জন্য সমান? এই জায়গাটা তো নেই। ফলে মানুষ তার পছন্দ মতন একটা দলকে বা কোনো একটা এজেন্ডাকে বা ম্যানিফেস্টোকে যে সে পছন্দ করবে, সে যে ভোটটা দেবে, সেই জায়গায় যাওয়ার মতন যে ন্যূনতম একটা সমান সুযোগ, সমান পরিস্থিতি, সমান অবকাঠামো, সেই জায়গাটাতে তো আমাদের ঘাটতি আছে। মনে করি না, আমি কি বলবো? হ্যাঁ প্লিজ। আমি মনে করি, ধরুন আমাদের এই যে নির্বাচনের যে ব্যাকগ্রাউন্ডের কথা বলা হলো, যে ওই জায়গাগুলো এক্সিস্ট করে না, আবারও বলছি, এখন তো ডক্টর ইউনূস ইজ ইন পাওয়ার, যদি উনি রিজাইন নাও থাকেন, আমাদের এটা সত্য, নির্বাচনে প্রচুর টাকা পয়সা আছে, পেশি শক্তির ব্যবহার আছে, লেভেল প্লেইং ফিল্ডের ঘাটতি আছে, আমি দ্বিমত করছি না। কিন্তু আমি আবারও বলছি, সেটা এই সরকারকে দিয়েই, এই সরকার যেহেতু আছে, সেই সরকার এটা এনশিওর করবে যেখানে যেখানে করা দরকার। আর ফিনান্সিয়াল পাওয়ার এনসিপির খুব ভালো আছে,
তারা আমাদেরকে দেখিয়েছেন। ওনাদের ইফতার পার্টিতে আমি নিজে ওয়াজ ইনভাইটেড এবং আমি গেলাম। এটা আমার জন্য একটা এক্সপেরিয়েন্সও, একটা অল্প দিনে গঠিত একটা দল কি এক্সট্রাভ্যাগেন্ট একটা ইফতার পার্টি করতে পারে, আমাদের এগুলো ওদের লঞ্চিং থেকে শুরু করে। সুতরাং ওদের ফিনান্সিয়াল পাওয়ারও আছে, সুতরাং ওনারা এগুলো ব্যবহার করে করুক। তবে আমি ভাইয়ের সাথে একটা জায়গায় একমত, আমি যেহেতু কমিশনে কাজ করার সময় দেখেছি এই যে নির্বাচনী ব্যয়ের যে সীমা টিমা, এগুলো এক একটা এর চেয়ে কোনো বাজে ফার্স হতে পারে না। মানে কথা বলা মানে তো নাই, সেটা অন্য কথা। আপনার যত অঙ্ক আছে তার 20%, 30%, 50%, 100%, 200% বেশি করবেন, কিন্তু আপনি আসলে 1000 টাইমস বেশি খরচ করছেন। পরিস্থিতিটা এরকম হয়ে যায়, 1000% আর কি বেশি করছেন। তো এগুলো আছে, আবারও সেই একটা জায়গায় আমাদের ফিরে আসতে হবে। এই যে সংস্কার বা এগুলো আমরা করব, এই যে আমাদের এই যে এগুলো তো আমি করে এসেছি। এবার নির্বাচন কমিশন, যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এই ব্যয় নিয়ে আমরা বহু কিছু করে এসেছি। আগামী ভাইয়ের কথা মতে যে সংস্কারগুলো আরপিওতে পাস হয়ে গেল, নতুন করে হলো, ডু উই বিলিভ যে এখন থেকে বিএনপি মানলো, ও মানলো, সে মানলো, 2 বছর পর 3 বছর সময় নিলাম, তারপর যে নির্বাচন হবে সেখানে ফিল্ড আসবে? অ্যান্সার ইজ নো। আমি একটা জিনিস একটু কোট করি যেটা আমার কাছে খুব পছন্দ। একটা সিস্টেম তো ধ্বংস হয়ে গেছে ফর শিওর, আমরা সবাই একমত এটার সাথে। আমাদের সিস্টেম কোনোদিন ভালো ছিল না, কিন্তু সিস্টেম এখন পুরোই ধ্বংসপ্রাপ্ত শেখ হাসিনার সময়। আমরা কি আসলে ধারণা করি যে এইরকম একটা সিস্টেম খুব দ্রুত ঠিক হবে? অমর্ত্য সেন একবার বাংলাদেশে আসলেন কিছুদিন আগে, কয়েক বছর হয়ে গেছেন। আমি জাস্ট ওনাকে দেখতে গেছি, কারণ ওনার অনেক লেখা দীর্ঘদিন থেকে পড়ি। ওখানে উনি একটা কথা বলেছিলেন উইচ আই লাইকড ভেরি মাচ। উনি বলেছিলেন সমাজের পরিবর্তন আসলে ক্রাফটসম্যানের হাতুড়ি দিয়ে যে ছোট ছোট করে ক্রমাগত আঘাত করাই হয়, কামারের হাতুড়ি দিয়ে সমাজ পরিবর্তন হয় না। খেয়াল করবেন আমাদের এই যাবতীয় সমস্যা এবং করাপশন আমাদের সোসাইটিতে পর্যন্ত ঢুকে গেছে, আমরা অ্যাকসেপ্ট করে ফেলেছি। ইট উইল টেক টাইম। আপনি যে কথাটা বলছেন, আমাকে একটা প্রশ্ন করেছেন, সেই জবাবটা দেই। যদি চান আমরা এটা নিয়ে ডিটেইল আলোচনা করতে পারবো, কারণ পৃথিবীতে অনেকগুলো এম্পিরিক্যাল এভিডেন্স আছে। শুধু একটা অ্যাকসেপ্টেবল পার্টিসিপেটরি ইলেকশন যদি আপনি করে যেতে পারেন, দেশ অনেকখানি পাল্টে যায়। কেন পাল্টে যায় সেটা নিয়ে যথেষ্ট পরিমাণ থিওরি আছে, প্রুফ আছে। আচ্ছা, এই যে কথাটা বললেন, আমি কাজী মারুফের কাছে এই প্রশ্নটা করে আপনার কাছে আসবেন। যে কথাটা বলেছেন ওটাই আমার প্রশ্ন। একটা অ্যাকসেপ্টেবল নির্বাচন যেটা আমাদের প্রত্যাশা, এই যে সিস্টেম ধ্বংস, সিস্টেম ইন প্লেস কি আমাদের হয়েছে? এখন যে ধরা যাক সব কিছু রাজনৈতিক দল এবং সরকার বলল ডিসেম্বরে নির্বাচন হবে, এখনকার যে মেকানিজম দেখেন বা পুলিশ প্রশাসন বা সিভিল প্রশাসন, নির্বাচন কমিশন সব কিছু মিলে একটা গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ এবং সক্ষমতা আছে কিনা? একটা হ্যাঁ, অবশ্যই যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের প্রধান যে উপাদান সেটা হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দলগুলো এবং যারা ভোটার, এই দুটো পক্ষ যদি তারা এক ধরনের বোঝাপড়ায় থাকে, তাহলে আসলে খুব দুরূহ পরিস্থিতিতেও একটা গ্রহণযোগ্য নির্বাচন করে আসা সম্ভব। কিন্তু মুশকিলটা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক পক্ষগুলো আছে তাদের মধ্যে এক ধরনের ওই সাধারণ বোঝাপড়ার জায়গাতে ঘাটতি আছে, এবং সাধারণ মানুষের সঙ্গে, ভোটারদের সঙ্গেও এই রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব কিন্তু এখনো পর্যন্ত আছে। এর সঙ্গে আমি যদি চিন্তা করি এটার মেটেরিয়াল দিকটা কি, এটার বস্তুগত দিকটা কি, যে একটা নির্বাচন করতে গেলে আমাদের সবার কাছে গ্রহণযোগ্য একটা ভোটার তালিকা দরকার। যে ভোটার তালিকা বেশ কিছুদিন ধরে চলছে, ইলেকশন কমিশন করছে, এটা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। এটার আরও ফাইন যে মানে একটা চূড়ান্তকরণ করা, সেই জায়গাটা বাকি আছে। আপনি যদি বলি যে তাদের নতুন আইন অনুযায়ী আমাদের যে নির্বাচনী এলাকা, এটা নির্বাচনের আগে তাদেরকে ঠিক করতে হবে, যে নির্বাচনী এলাকার পুনর্গঠন করতে হবে, এটা রিডিফাইন করতে হবে প্রতি নির্বাচনের, এই জাতীয় নির্বাচনের আগে, সেই জায়গায় আছে। আমাদের নির্বাচনী যে বিরাট প্রশাসন আছে তাদেরকে প্রস্তুতিমূলক প্রশিক্ষণের কাজ বাকি আছে। আমাদের নির্বাচন কমিশনের যে এই পুরো জিনিসটাকে ম্যানেজ করার জন্য তার যে প্রকিউরমেন্ট, সেটা বাকি আছে। এবং এইটা বাস্তবায়ন করতে গেলে অবশ্যই আমার একটা খুবই এফেক্টিভ পুলিশ প্রশাসন লাগবে। কারণ আমরা আশঙ্কা করার বাস্তব ভিত্তি আছে যে নির্বাচনটা যদি একটা শান্তিপূর্ণ যদি না হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা কম। আর শান্তিপূর্ণ করতে গেলে সেখানে আমার মাঠে অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থাগুলোর একেবারে সক্রিয়
সজীব উপস্থিতি লাগবে। তো সেক্ষেত্রে তো আমি পুলিশ প্রশাসনের যে অবস্থাটা এখন দেখছি সেটা তো তারা ঢাকাতে ট্রাফিক ম্যানেজ করতেই হিমশিম খেয়ে যাচ্ছে। এর আমরা যে সমস্ত আইন শৃঙ্খলার যে সমস্ত অবনতির ঘটনাগুলো দেখছি শহরের বাইরে, সেগুলো ম্যানেজ করতে তারা হিমশিম খাচ্ছে। এখন সারা দেশে একটা নির্বাচনের উৎসব শুরু হবে, সেই উৎসবের সব পক্ষগুলো থাকবে, সেখানে যে সমস্ত সম্ভাব্য সহিংসতা থাকবে সেগুলো ম্যানেজ করার জন্য যে উপস্থিতি, যে মোবিলিটি, যে লজিস্টিক, যে মোরাল অর্থাৎ যে নৈতিক বল, এই সবগুলোর উপস্থিতি তো আমি আমার বাংলাদেশ পুলিশ বাহিনীর মধ্যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। একে সহযোগিতা করার জন্য যদি আমি বিজিবি বলি, তাদেরও যথেষ্ট রকম মোবিলাইজেশন নেই। তাহলে আমার এইটা তো নির্বাচনের দিনের আগ পর্যন্ত আমার এদেরকে লাগবে, এবং নির্বাচনের সময় হয়তো আমার তখন সামরিক বাহিনী, অন্য বাহিনীগুলো সরকার যদি নিয়োগ দেয় তারা কাজ করতে পারে, কিন্তু ওই পর্যন্ত তো আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি, সহিংসতাকে কমিয়ে রাখার, সবার অংশগ্রহণকে উৎসাহিত করার যে পরিবেশ সেটা তৈরি করতে হবে। তো এই লজিস্টিকগুলোর জায়গাতে আমার কাছে মনে হচ্ছে এখনও পূর্ণ প্রস্তুতিতে ঘাটতি আছে। ফলে খুব সহসাই নির্বাচন ঘোষণা করে দিলে যে আমরা নির্বাচনটা সুষ্ঠু, গ্রহণযোগ্য করতে পারবো, অংশগ্রহণমূলক করতে পারবো, এ বিষয়ে আমি যথেষ্ট আস্থাশীল না। জি, কাজী ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে দিয়ে শুরু ওই প্রশ্নটা আপনি যেটা বলছেন যে খুবই ভালো কথা, যে একটা ভালো নির্বাচন যদি হয় তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে, যদি সেই সরকার এসে যদি মনে করে 5 বছর পর আরো একটা ভালো নির্বাচন ফেস করতে হবে, জনগণের কাছে যেতে হবে তার রিপোর্ট কার্ড নিয়ে, সেই জায়গাটা অন্তত আমাদের করতে হবে। কিন্তু কথা হচ্ছে যে, যেটা আমি প্রশ্ন করলাম, এই মুহূর্তে আমরা যদি ডিসেম্বরের নির্বাচন ধরি, প্রস্তুতি কি আছে বাংলাদেশের? আচ্ছা, আমি যদি বলি যদি প্রস্তুতি না থাকে, ভাইয়ের সাথে আমি একমত, পুলিশ যথেষ্ট প্রস্তুত না। এখন জুন, মানে পুলিশের যে অবস্থা, আমি মনে করি জুনেও প্রস্তুত হবে না। আমি মনে করি আমি বিশ্বাস করি, আসলে লজিকলি বিশ্বাস করি। তো কি 30শে জুনও নির্বাচন হবে না? তাহলে ওই কথাগুলো কেন আমরা রাজনৈতিক দল বলছে না যে এখনই নির্বাচনের জন্য যা যা করা দরকার সেটা কেন করছে না? আমি ঠিক সেই জায়গায় আসছি। ভাইয়া যেটা বলেছেন, আসলে নির্বাচনটা জুনে হলেও সেটাই করতে হবে। আগামী বছরের ডিসেম্বরে হলেও পুলিশ প্রস্তুত হবে না, আমি লিখে দিচ্ছি। আসলে সামরিক বাহিনীকে, সেনাবাহিনীকে দায়িত্ব পালন করতে হবে এই নির্বাচনের সময় ম্যাসিভ স্কেলে। অলরেডি তো তারা মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। আমাদের আরপিওতে সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞা থেকে সরিয়ে ফেলা হয়েছিল। আমরা এই যে নতুন যে আরপিও আবার কারেক্ট, এটা একসময় ছিল, মাঝখানে শেখ হাসিনা সরিয়েছেন তার ধান্দাবাজির জন্য, আমরা আবার এটা যোগ করেছি। সো এটা হবে আমরা আশা করি। সো নির্বাচন ডিসেম্বরেই হবে, যদি হয় এটা দিয়ে করা যাবে। এরপর আপনি যে কথা বলেছিলেন খুবই জরুরি কথা, ডক্টর ইউনূস নাকি ওই যে পত্রিকায় পড়েছি, উনি বলছেন এরকম তো নির্বাচন ভালো হবে না, ব্যালট বাক্স এটা সেটা হয়ে যেতে পারে, তাহলে তো আমাদের বদনাম হয়ে যাবে ভালো নির্বাচন না হলে। শুধু সেটা না, সরকারের সাথে যে আলোচনা করতে গেল রাজনৈতিক দলগুলো, তাদের অন্তত একাধিক নেতার কাছ থেকে আমি শুনেছি উনি একই আশঙ্কার কথা বলেছেন, এগুলোই যে আমি এই নির্বাচন যদি খারাপ হয় আমার তো বদনাম হবে, আমি কীভাবে কী করব। তাহলে আপনি যে প্রশ্ন করছেন, তো আপনি মিয়ানমারে করিডোর দেব কি দেব না সেটা নিয়ে আপনার ভীষণ মাথা ব্যথা শুরু হলো। বা আমি অনেক ক্ষেত্রে মনে করি, আচ্ছা সংস্কার অনেকে মানছে না, ঠিক আছে, কিছু আমরা যদ্দূর লিস্ট পারি, উনি কিন্তু আগে সাক্ষাৎকারে তাই বলতেন। মিস্টার মাহফুজ আনামের সাথে একটা ইন্টারভিউ আছে, ওখানে উনি বলেছেন, ওনাকে মাহফুজ আনাম ক্যাটাগরিক্যালি প্রশ্ন করেছে যে কেউ যদি কোনো সংস্কার না চায় কী করেন, বলছে তাহলে দরকার আমি নির্বাচন দিয়ে দেবো। তার মানে নির্বাচনটা তিনি এভাবে প্রায়োরিটাইজ করেছেন। তো আপনি যদি মনে করেন যে আপনার এই আশঙ্কা আছে, আপনার যাবতীয় সব ফোকাস নির্বাচনের দিকে থাকার কথা ছিল না, নেই তো তাহলে আমরা ওই প্রশ্ন ওই কারণেই করছি, আপনি যা বলছেন তার সাথে আপনার অ্যাক্টিভিটিস তো মিলতে হবে। ইভেন সরকার নির্বাচন শব্দটা শেষে বলে, আমি কিছুদিন এই জায়গাটা কিন্তু সরকারের বয়ানটা একটু চেঞ্জ হয়েছে, যে স্টেটমেন্টটা দিয়েছে সরকার, এই যে বিএনপির সাথে তাদের যে স্টেটমেন্ট, সেখানে কিন্তু নির্বাচন শব্দটা আগে আছে, নির্বাচন, সংস্কার, বিচার। এর আগে প্রথমবার এই দুদিন আগেই একজন উপদেষ্টার নাম, যেহেতু উনি পাবলিকলি বলছেন, ওনার নাম নিয়েই বলি, সৈয়দা রিজওয়ানা হাসান যখন ব্রিফ করলেন যে ডক্টর ইউনূস রিজাইন করছেন না, সেখানেও সংস্কার, বিচার এবং নির্বাচন সবসময় তাই বলা হতো। আমি এটা কিন্তু মিস করেছি, এটা খুবই চমৎকার একটা ফাইন্ডিং। সো এটা হয়ে এখন যাবতীয় ফোকাস যে এই জিনিসগুলো আমরা কিভাবে নিশ্চিত করতে পারবো। একটা কথা মনে রাখতে হবে, এবার রাজনৈতিক দলগুলোরও খুব সিরিয়াস সহযোগিতা লাগবে। রাজনৈতিক দলগুলো কিন্তু এই কথাগুলো বলছে না, রাজনৈতিক দল বলছে নির্বাচন দেন, কিন্তু রাজনৈতিক দল তো হয়তো স্ট্র্যাটেজিক্যালি হয়তো বলছে না, কারণ নির্বাচন দিলে আমরা জেনে তো নির্বাচন হলো আমরা ক্ষমতা আসলাম, কিন্তু ভালো নির্বাচন সবার জন্যই দরকার। আমি আবার একটা জিনিস মনে করি, আমি বিশ্বাস করি, নির্বাচনে যদি একটা মোটামুটি কথার কথা, ইভেন যদি এটা এপ্রিলেও হয়, মানে এপ্রিলে 2 ঈদের মাঝে একটা উইন্ডো আছে, কেউ কেউ বলছে এটা হবে কিনা,
যদি সবাই একমত হয়, ডেট যদি ফাইনাল বা মিড অফ ফেব্রুয়ারি হয় রমজানের আগে, ডেটের পরপরই না, আমি বারবার বলছি, ইভেন এই যে সংস্কার নিয়ে যে আলাপ হচ্ছে, আমার ব্যক্তিগত অপিনিয়ন কি জানেন, আপনি যদি মোটামুটি একটা অনেক দেরি না করে একটা ডেট দেন, এরপর রাদার আপনি বিএনপিকে ধরতে পারেন যে আমাকে তোমার আরও কয়েকটা সংস্কার অ্যাগ্রি করতে হবে, তখন কিন্তু সোসাইটিতেও চাপটা তৈরি হতে পারে যে না, তোমার তো এই দাবি সে মেনে নিয়েছে, তুমি আরো এই দুটো একটা মেনে নাও, অথবা আমি নির্বাচন এই তারিখে করবো, করার জন্য আমার এই জিনিসগুলো লাগবে, তুমি আমাকে এভাবে হেল্প করো, এবং কাঠামোগত দু একটা সংস্কার যেগুলো তুমি দ্বিমত করছো। আজকে আমার মনে হয় আর সময় দিতে পারছি না। অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম, অনেক ধন্যবাদ। ডক্টর জাহাদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে ছিলেন, এজন্য আমরা কৃতজ্ঞ। ভালো থাকবেন।